আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরার সব সেটিংসগুলো রিভিউ করে দেখাই দিব প্রত্যেকটা সেটিংস কীভাবে কাজ করে। তো প্রথমে আপনি এই যে মেনু বাটনে চাপ দিবেন। মেনু বাটনে চাপ দিলে এই যে একদম সবার উপরে হচ্ছে প্লেব্যাক মেনু, ঠিক আছে? তো এই যে এখানে এই যে বাম দিক থেকে উপরে যেটা আইকন দেওয়া প্লেব্যাক মেনু, তারপরে হচ্ছে শুটিং মেনু 2 নম্বরে যে ক্যামেরা যেটা দেওয়া, তারপরে 3 নম্বরে আছে সেট আপ মেনু, তারপরে হচ্ছে রিটাচ মেনু, ঠিক আছে? আর তারপরে হচ্ছে রিসেন্ট সেটিংস। এটা এখন আলাদা মেনু না, এটা মানে একটু আগে আপনি যেসব সেটিংসে ভিজিট করছেন সেগুলো এখানে ধরে রাখে, যাতে আপনি তাড়াতাড়ি আবার সেইখানে যাইতে পারেন। তো প্রথমে প্লেব্যাক মেনুতে এর ভিতরে গেলে এই যে প্লেব্যাক মেনুতে এসে এই যে এই ডান দিকে বাটন দিলে এটা হচ্ছে ভিতরে ঢুকবে। তো এখানে দেখেন এই যে আছে ডিলেট অপশন, প্লেব্যাক ফোল্ডার, প্লেব্যাক ডিসপ্লে অপশন, ঠিক আছে? তো ডিলেট অপশন দিয়ে আপনি আপনার ছবি ডিলিট করতে পারবেন। প্লেব্যাক ফোল্ডার, ঠিক আছে, কোন ফোল্ডারের ছবি আপনাকে এই প্লেব্যাকে দেখাবে। প্লেব্যাক ডিসপ্লে অপশন, তো প্লেব্যাক ডিসপ্লের আপনার কি কি জিনিসপত্র দেখাবে, হাইলাইটস বা হিস্টোগ্রাম বা শুটিং ডেটা ওভারভিউ, ঠিক আছে? তো সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ইমেজ রিভিউ, এটা হচ্ছে আপনার ছবি তোলার পরে ইমেজটা আপনার ডিসপ্লেতে দেখাবে নাকি আবার ছবি তোলার জন্য রেডি থাকবে সেটা। তো ইমেজ রিভিউ অফ থাকাই ভালো, কারণ আমরা তো অনেক সময় ছবি একটা তোলার পরে আবার তুলি। বাট ইমেজ রিভিউ থাকলে একটা ছবি তোলার পরে আপনার আগে ডিসপ্লেতে ছবিটা দেখাবে, ঠিক আছে? তো এটা বিরক্তিকর হয়। অটো ইমেজ রোটেশন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে এই যে ডিএসএলআরে আপনি সোজাভাবে রাখতেছেন নাকি এই যে পোর্ট্রেট মোডে দিচ্ছেন, ঠিক আছে, এইটা। তো যদি আপনি অটো ইমেজ রোটেশন অন রাখেন তাহলে এই যে যখন আপনি ল্যান্ডস্কেপে রাখবেন তখন ল্যান্ডস্কেপে থাকবে, আবার যখন আপনি পোর্ট্রেটে দিবেন, ঠিক আছে, বা এইভাবে পোর্ট্রেটে দিবেন তখন কিন্তু ওটা ইমেজটাকে খাড়াভাবে আনবে, সেভ রাখবে, ঠিক আছে? অটোমেটিক রোটেট করে দিবে। তো আপনার রোটেট টল, ঠিক আছে, মানে লম্বাভাবে রোটেট করা যেটা, ওইটা হচ্ছে অন থাকলেই ভালো হয়, যে আপনি যখন পোর্ট্রেটে নেবেন এইভাবে তখন ও অটোমেটিক রোটেট করে দিবে টল করে। স্লাইড শো রেটিং, ঠিক আছে? তো এইগুলো আর কি প্লেব্যাক মেনু। এরপর আছে হচ্ছে শুটিং মেনু, এটা হচ্ছে ডিএসএলআর মেইন মানে শুটিং সেট আপ, আপনার ক্যামেরা সেটিংস সেট আপ। তো এখানে আপনার শুটিং মেনু প্রথমে হচ্ছে রিসেট শুটিং মেনু। তো এটা দিলে আর কি মানে আমি এর আগে যা শুটিং মেনুতে যা পরিবর্তন করছি সবগুলো রিসেট হয়ে যাবে, ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো এখানে দেখেন প্রথম যে সেটিংসটা আছে আর কি, এটা হচ্ছে ইমেজ কোয়ালিটি, ঠিক আছে? তো আপনার ডিএসএলআর যে ছবিটা তুলবে এটা কোন কোয়ালিটিতে ছবিটা তুলবে এটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এটা দেখেন ইমেজ কোয়ালিটির ভিতরে গেলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো অপশানগুলো হচ্ছে উপরে আছে NEF, ঠিক আছে, র ফাইল। তো র ফাইলটা হচ্ছে আপনার ক্যামেরা সরাসরি ইমেজ সেন্সর থেকে যে ডেটাটা পায় ওই ডেটাটা সরাসরি মানে ওই ডেটাটা আপনার সরাসরি আর কি NEF ফাইল হিসেবে সেভ করে রাখে। ক্যামেরা কোনো ধরনের প্রসেসিং করে না, এডিটিং করে না, কিচ্ছু করে না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে র ফাইল, মানে সরাসরি আর কি ইমেজ সেন্সরে যা রেকর্ড হয়েছে তাই সেভ রাখে। র প্লাস জেপিইজি ফাইন, ঠিক আছে? তো সবার উপরে যে অপশনটা এটা হচ্ছে র প্লাস জেপিইজি ফাইন। তো আপনি একটা ছবি তুললে ছবিটা 2টা ফাইল হিসেবে সেভ করবে একসাথে। একটা হচ্ছে র, মানে একদম ডিরেক্ট ক্যামেরা ইমেজ সেন্সর থেকে যা ডেটা রেকর্ড হয়েছে সব কিছু। আর একটা হচ্ছে জেপিইজি ফাইন, মানে ওই র ফাইলটাকে আপনার কনভার্ট করে হালকা কম্প্রেস করে মানে আপনার যা প্রয়োজন এডিট করে এটা জেপিইজি ফাইন কোয়ালিটিতে সেভ রাখবে, মানে একই সাথে 2টা। তো এখানে র ফাইলগুলো কিন্তু অনেক বড় আসে সাইজে। তো একটা ডিএসএলআর ক্যামেরার র ফাইল আপনার 15 মেগাবাইট থেকে শুরু করে 20-25 মেগাবাইট 30 মেগাবাইট পর্যন্ত হয়। আর জেপিজি ফাইলগুলো আপনার 10 মেগাবাইট থেকে শুরু করে 15-20 মেগাবাইট পর্যন্ত হয়। আচ্ছা, তো 2 নম্বরে আছে হচ্ছে NEF র। তো 2 নম্বর হচ্ছে শুধু র, ঠিক আছে, মানে ইমেজ সেন্সর থেকে সরাসরি যা ডেটা আছে সব সেভ করে রাখবে র NEF ফাইল হিসেবে, কোনো জেপিজি সেভ করবে না। 3 নম্বরে আছে জেপিইজি ফাইন। তো এখানে আর কি কোনো র ফাইল সেভ করবে না, ক্যামেরা হালকা প্রসেস দিয়ে জেপিইজি হিসেবে ফাইলটা সিলেক্ট করে রাখবে, মানে সেভ করে রাখবে। এবং জেপিইজির ভিতরে ফাইনটাই কিন্তু সবথেকে ভালো কোয়ালিটির। আর এরপরে আছে জেপিইজি নর্মাল। তো নর্মালটা হচ্ছে আর কি জেপিইজি ফাইনের থেকে একটু কম মানে কোয়ালিটির, এবং এর সুবিধা হচ্ছে এতে জায়গা কম খাবে। ধরেন জেপিইজি ফাইন
ছবিতে যদি আপনার ছবিটা আসে 12 MB, তাহলে জেপিজি নর্মালে আসবে 9 MB বা 10 MB, ঠিক আছে। আর কিন্তু ইমেজ কোয়ালিটি কিন্তু একটু কম আসবে। আর জেপিজি বেসিক যেটা, এটা যদি আপনার আরও জায়গা সেভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি জেপিজি বেসিক সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার আরও জায়গা কম আসবে, ঠিক আছে। একটা ছবি হয়তো বা 5-6 মেগাবাইটের ভিতরে ঢুকে যাবে, কিন্তু এটা এই ধরনের মানে না করাই ভালো। কারণ পরে যদি আপনি জেপিজি বেসিকে ফাইল সেভ করে পরে যদি আপনি চান যে না আমার এই ফাইলটা আর একটু হাই কোয়ালিটির দরকার, তখন কিন্তু আপনি আর ব্যাকে আসতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য জেপিজি ফাইন সিলেক্ট করে রাখাটাই বেটার। আর যদি আপনি র ফাইল পছন্দ করেন যে আমি ক্যামেরা থেকে র ফাইল নিয়ে পরবর্তীতে আমি কম্পিউটারে এডিট করব, পোস্ট প্রসেসিং করব, সেক্ষেত্রে আপনি র ফাইল সিলেক্ট করে রাখবেন, এই যে NEF র, ঠিক আছে। তো আমি নর্মালি জেপিজি ফাইনে ছবি তুলি, কারণ আমি আমার কোনো ছবি আর কি কম্পিউটারে এডিট করি না। তো আর কি সরাসরি ক্যামেরা থেকে র ফাইল, ক্যামেরা আর কি হালকাভাবে প্রসেসিং করে যে জেপিজি ফাইন মানে জেপিজি সব থেকে ভালো কোয়ালিটির যেটা সেভ করে ওইটাতে আমি সেভ করে রাখি, ঠিক আছে। তো ছবি তুললে এটা আমার ছবিগুলো অটোমেটিক্যালি জেপিজি ফাইন কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। আপনি যদি মানে ছবি তুলে পোস্ট প্রসেসিং করতে চান, তাহলে আপনি রতে সিলেক্ট করে রাখবেন। এটা হচ্ছে আপনার পরবর্তীতে এডিট করার জন্য বেটার কাজে লাগবে, ঠিক আছে। র NEF আসে ফাইলের এক্সটেনশনটা, আর এইখানে .jpeg আসে, ঠিক আছে। তো এই দুইটাই আর কি মেইনলি ইউজ করা হয়। তো আপনি যদি এডিটিং করেন তাহলে আপনি NEF-এ তুলতে পারেন। আর যদি আপনি এডিটিং করেন না, ঠিক আছে, কখনোই এডিটিং করেন না, করবেন না, এইভাবে ছবি তোলেন, তাহলে আপনি জেপিইজি ফাইন এটা দিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজটা আছে এখানে লার্জ আছে, মিডিয়াম আছে, স্মল আছে। তো লার্জটা হচ্ছে এই যে দেখেন, এই DSLR-এর সর্বোচ্চ হচ্ছে 24 মেগাপিক্সেল, 6000 পিক্সেল, x 4000 পিক্সেল, ঠিক আছে। মানে 6000 পিক্সেল এই মাথা পর্যন্ত আরও, আর 4000 পিক্সেল হচ্ছে আপনার এই যে লম্বাতে। তো এটা হচ্ছে সব থেকে হাই রেজুলেশনের এবং সব থেকে ভালো সুন্দর দেখায়, জুম করলে ফাটে না, এতে 100% জুম করলেও ফাটে না, ঠিক আছে। আর হচ্ছে এরপরে কিন্তু এগুলো হচ্ছে আপনার সাইজ বেশি আসে, মানে ওখানে এই যে লার্জ জেপিজি ফাইন দিয়ে লার্জে যে এই যে রেজুলেশন 6000x 4000, এতে এক একটা ছবি 12 থেকে 15 MB 20 MB পর্যন্ত হয়ে যায় সাইজ, ঠিক আছে। এরপর আছে মিডিয়াম, এখানে হচ্ছে আপনার রেজুলেশন আছে 13.5 মেগাপিক্সেল, মানে 13 মেগাপিক্সেল। তো এখানে হচ্ছে রেজুলেশন 4496 x 3000। তো আপনার যদি এত হাই রেজুলেশনের প্রয়োজন না হয়, ঠিক আছে, তাহলে আপনি এই মিডিয়ামটা সিলেক্ট করতে পারেন। কারণ আপনার খুব বেশি হাই রেজুলেশনের প্রয়োজন নাই এবং আপনার জায়গা কম আছে মেমোরিতে, আপনার মেমোরি কার্ড ছোটো, ঠিক আছে, 32 GB বা 16 GB বা এই টাইপের কিছু, বা কোনো ধরনের সমস্যার কারণে আপনার জায়গার সংকট আছে। তো এই কারণে তো সেই ক্ষেত্রে আপনি মিডিয়াম দিয়ে রাখতে পারেন। আর স্মলটা হচ্ছে মাত্র 6 মেগাপিক্সেল, ঠিক আছে, 2992 x 2000। তো এটাই কিন্তু একদম ছোট, অল্প রেজুলেশন এবং ফাইল সাইজও ছোট আসবে। কিন্তু এই ধরনের মানে রেজুলেশন সিলেক্ট না করাই বেটার, কারণ এই ধরনের ছবি কিন্তু আপনার বড় জুম করলে ফাইটে যাবে, প্লাস বড় ধরনের প্রিন্ট করা যাবে না। এটা হচ্ছে শুধুমাত্র ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন, ফেসবুকে আপলোড দিতে পারবেন, যে আপনার একটা 6 মেগাপিক্সেল হইলেও হয়ে যায়, এই ধরনের আর কি কাজ চালানোর মতো। তবে এই ধরনের জিনিস কখনোই সিলেক্ট করবেন না। আর আমার রিকমেন্ডেশন থাকবে সবসময় লার্জে দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে কোয়ালিটিটা সব থেকে ফাইন যেটা, এই যে জেপিজি ফাইন, এটাই দিয়ে রাখবেন। যদি আপনি এডিট করা পছন্দ করেন তাহলে রতে তুলবেন। আর যদি আপনি আর এই যে ইমেজ সাইজটা সবসময় লার্জে দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার একটা বড় ইমেজ সাইজ ক্রপ করা যায়, ঠিক আছে। ধরেন আপনার 6000 x 4000, আপনি রেজুলেশন এডিট করে রেজুলেশন কমায় দেওয়া যায়। রেজুলেশন এখানে আপনার 3000 x 2000ও দেওয়া যাবে, বা তার থেকে কমানোও যাবে, রেজুলেশন কমানো যায়, ছবি ক্রপ করা যায়। কিন্তু যদি আপনার ছবি বড় না থাকে, ছোট থাকে, তাহলে এটার কিন্তু রেজুলেশন বাড়ানোও যায় না, ক্রপও করা যায় না, এটা কিন্তু একদম মানে ঝামেলাজনক। তো ইমেজ সাইজটা সব থেকে বেশি যেটা লার্জ আপনার ক্যামেরায় যেটা সাপোর্ট করে সেটা দিয়ে রাখবেন। কারণ কিছু ক্যামেরা আছে 18 মেগাপিক্সেল, তো ওইটায় রেজুলেশন আরেকটু কম থাকবে, তো ওই 18 মেগাপিক্সেল দিয়ে রাখবেন, আপনি 12 বা 6 এই ধরনের যাবেন না। আইএসও সেন্সিটিভিটি সেটিংস, তো আইএসও সেন্সিটিভিটি সেটিংসের ভিতরে আপনি আইএসওটা সেন্সিটিভিটি কত হবে এটা সিলেক্ট করে রাখতে পারবেন। এবং এই যে অটো আইএসও সেন্সিটিভিটি কন্ট্রোল, এটা অন দিয়ে রাখলে আপনার এই যে আপনার শাটার প্রায়োরিটি মোড, অ্যাপারচার প্রায়োরিটি মোড, এগুলোই আপনার অটোমেটিক আইএসও সিলেক্ট করে নেবে, ঠিক আছে, ঝামেলা হবে না। আপনি শুধু
শাটার স্পিড বা অ্যাপারচার যে ভ্যালুটা এটা দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম আইএসও সেন্সিটিভিটি। তো আপনার ক্যামেরার পারফরমেন্স অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। আমার ক্যামেরায় 25,600 পর্যন্তই ভালো আসে ছবি, তো এই কারণে আমি এটা সিলেক্ট করে রাখছি। আর মিনিমাম শাটার স্পিডটা এটা আপনি 1/60 দিয়ে রাখবেন, এর নিচে না যাওয়া ভালো। এর নিচে গেলে আপনার ক্যামেরা শেকের কারণে বা আপনার সাবজেক্টের হালকা মুভমেন্টের কারণে ছবি ঝাপসা হয়ে যাইতে পারে। তো এরপরে হচ্ছে হোয়াইট ব্যালেন্সটা দেওয়া আছে অটোতে। এটা অটোতে রাখলেই অধিকাংশ ক্ষেত্রে কাজ হয়ে যায়, ক্যামেরা অটো সিলেক্ট করে নেয়। এরপরে আপনি অন্যান্য অপশনেও দিয়ে দিতে পারবেন যদি আপনি ম্যানুয়ালি দিতে চান। ইনকান্ডেসেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ফ্লুরেসেন্ট, ডিরেক্ট সানলাইট, ফ্ল্যাশ, ক্লাউডি শেড, ঠিক আছে, প্রিসেট, অনেকগুলো অপশান আছে। তারপরে হচ্ছে আপনার পিকচার কন্ট্রোল। তো পিকচারটা আপনার কীভাবে প্রসেস করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। স্ট্যান্ডার্ড, নিউট্রাল, ভিভিড, মনোক্রোম, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ফ্ল্যাট, ঠিক আছে, এগুলো আছে। তারপর হচ্ছে কালার স্পেস, আপনার মানে কোন কালার স্পেসটা সিলেক্ট করবে ক্যামেরা মানে কোন কালার স্পেসে আপনার ছবি সেভ করবে। তো এটা দেখেন sRGB আছে আর অ্যাডোবে RGB আছে, ঠিক আছে। তো sRGBও আপনি সিলেক্ট করতে পারেন, অ্যাডোবে RGBও সিলেক্ট করতে পারেন যদি আপনি অ্যাডোবেতে ফটো এডিট করেন বেশিরভাগ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এতে আপনার কালার ম্যাচিং হবে, মানে সাপোর্ট করবে এটা আর কি। তো আমি sRGB দিয়েই তুলি ক্যামেরা, যেটা নর্মালি আছে, কারণ আমি ছবি এডিট করি না তেমন। এরপর হচ্ছে অ্যাক্টিভ ডি লাইটিং। তো অ্যাক্টিভ ডি লাইটিংটা আমার অফ আছে। অ্যাক্টিভ ডি লাইটিংটা হচ্ছে আসলে কারণ আপনি এমন কোনো কিছু ছবি তুললেন যেখানে বিভিন্ন ধরনের আলো আছে, কোথাও ধরেন অন্ধকার, কোথাও হচ্ছে আলো, মানে ধরেন এই 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 অংশটা দেখেন, এই জায়গাটায় আছে একটু বেশি উজ্জ্বল, ঠিক আছে, এই যে কাভারটা, বিছনার কাভারটা, আর ওই যে খাটের পিছনে যে ড্রয়ার এবং ড্রয়ারের নিচের অংশটা কিন্তু আছে অন্ধকার। তো অ্যাক্টিভ ডি লাইটিংটা যদি অন থাকে তাহলে মনে করেন ওই অন্ধকার অংশটাও ডিটেলসটা একটু বেশি দেখা যাবে, ও অন্ধকার অংশটাও একটু প্রসেসিং করে মানে একটু আলো বাড়ায় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আর কি অ্যাক্টিভ ডি লাইটিং, মানে আপনার হাই ডাইনামিক রেঞ্জে, হাই কন্ট্রাস্টের ভিতরে যদি কোথাও মানে ছায়া অন্ধকার টাইপের কিছু থাকে, তো ওইটা আর কি ও অ্যাডজাস্ট করে নিয়ে আপনার করার চেষ্টা করে, মানে অন্ধকার অংশটাও যাতে ঠিকঠাকভাবে আপনি দেখতে পান সেইভাবে করার চেষ্টা করে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ডি লাইটিং। তো এটা আমি অফই রাখি। আপনি যদি চান যে আমার ছবিতে মানে আলোর অংশগুলো তো ঠিক আছে, উজ্জ্বল আছে, অন্ধকার অংশগুলো উজ্জ্বল থাকবে, সেক্ষেত্রে আপনি এটা অন দিয়ে রাখতে পারেন। তো এটা আমি আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে আমি অফই রাখি, এটা আমি ব্যবহার করি না। আর এটা হচ্ছে নয়েজ রিডাকশন। তো নয়েজ রিডাকশানটা হচ্ছে আপনার এই যে আপনার ক্যামেরার আইএসওর যদি অতিরিক্ত উপরের দিকে উঠে যায়, ধরেন আপনার আইএসও 6400, 12800, তারপর আপনার 25,600, যেসব ক্ষেত্রে হালকা নয়েজ আসে, তো এই ক্ষেত্রে যদি আপনি নয়েজ রিডাকশান অন রাখেন তাহলে আপনার নয়েজটা ক্যামেরা প্রসেসিং করে হালকা একটু কমানোর চেষ্টা করবে। মানে এটা হচ্ছে পোস্ট প্রসেসিং। ক্যামেরা যখন ছবি তুলবে তখন তো যা উঠবে, পরবর্তীতে ছবি সেভ করার সময় আর কি আপনার হালকা করে নয়েজ কমায় দেয়, ঠিক আছে, মানে পোস্ট প্রসেসিংয়ে হালকা করে নয়েজটা একটু কমায় দেওয়ার চেষ্টা করে, মানে কমায় দিয়ে ফাইলটা সেভ করে। তো এটা আমি অফই রাখি, কারণ নয়েজ থাকলেও আপনার ক্যামেরার ছবিটা ন্যাচারাল একটা লুক থাকে, কিন্তু নয়েজ রিডাকশন করলে ওই ছবিটা আর কি একটু এডিট করা ছবির মতন লাগে, যে ওটার আর কি মানে কিছু আর্টিফ্যাক্ট হয়ে যায়, কিছু কালার ব্লেন্ড হয়ে অন্যটার সাথে মিশে যায়, এই ধরনের। তো এটা আমি মানে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে আমি নয়েজ রিডাকশনটা অফ রাখি। তো এরপর হচ্ছে ভিগনেট কন্ট্রোল। ভিগনেটটা হচ্ছে আপনার মানে ক্যামেরা যখন আপনি ওয়াইড অ্যাঙ্গেলে ছবিটা তুলবেন তখন এরকমের কর্নারের দিক থেকে, এই যে কর্নারের দিক থেকে আপনার হালকা আলো কম আসে, ঠিক আছে, মানে হালকা একটু অন্ধকার দেখায়, হালকা একটু কালো কালো দেখায়। তো এই ভিগনেট কন্ট্রোলটা যদি আপনি দেন তাহলে আপনার এটা কিন্তু ওই হালকা অন্ধকার যে অংশটা বা হালকা ছায়ার মতন যে আসে কর্নারের দিক থেকে, ওইটা ক্যামেরা অটোমেটিক রিমুভ করার চেষ্টা করে। তো ভিগনেট কন্ট্রোলটা আমি অফই রাখি, মানে ন্যাচারাল লেন্সের থেকে যেভাবে ছবি আসে এটাই আমার কাছে পছন্দ। তো এটা আপনার ভিগনেট কন্ট্রোলের 3টা অপশান আছে দেখেন, হাই, নর্মাল, লো। তো আপনি ভিগনেট কন্ট্রোল কতটুকু কমাইতে চাচ্ছেন, লো দিলে অল্প একটু কমাবে, নর্মাল দিলে আরেকটু কমাবে, হাই দিলে একদম কমানোর চেষ্টা করবে, যে মানে ছবির মাঝখানে যেরকম ব্রাইট থাকে কর্নারও সেরকমের ব্রাইট করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু
এইগুলো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অফ রাখাই ভালো, ঠিক আছে। ওতে আপনার মানে ছবিটা আর্টিফিশিয়াল একটা লুক হয়ে যায়, ন্যাচারাল লুকটাই ছবির আমার বেশি পছন্দ। এরপরে আছে হচ্ছে অটো ডিস্টরশন কন্ট্রোল, এটা আমি অফই রাখি। ডিস্টরশন কন্ট্রোলটা হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেগুলো, ধরেন এই যে 18mm, 16mm, 14mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো একটা মানে ওয়াইড ভিউ নেওয়ার কারণে এই মাঝের দিকের জিনিসগুলো সোজাই থাকে, কিন্তু যত আপনি সাইডে যাবেন তত এরকমের হালকা করে বেঁকে আসে, ঠিক আছে। এরকমের বেঁকে আসে, ধরেন এখানে সোজা একটা খাম্বা আছে, কারেন্টের খাম্বা, এই কানার দিকে পড়ছে ডিসপ্লে, তো এটা এরকমের হালকা করে এরকমের বাঁকা হয়ে যায়, ঠিক আছে। এরকমের কানার দিকে হালকা করে বাঁকা হয়ে যায়। এরকম উপরের দিকে ধরেন এই যে কারেন্ট লাইনের তার আছে পোলের, তো এগুলো হালকা এরকমের বাঁকা হয়ে আসে, ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেলে। তো এটাকে বলে ডিস্টরশন, ঠিক আছে। তো এই ডিস্টরশন কন্ট্রোল যদি আপনি অন দেন তাহলে ওই যে হালকাভাবে বাঁকা হয়ে আসে ওইটা ক্যামেরা অটোমেটিক প্রসেসের মাধ্যমে সোজা করে দেয়, সোজা করার চেষ্টা করে। তো যদি দেখেন যে আপনার ক্যামেরা যখন আপনি ওয়াইড অ্যাঙ্গেলে ধরেন 18mm ছবি তুলতেছেন, আপনার এই পাশের যে কারেন্টের খাম্বা বা দেয়াল বা সোজা যে জিনিসগুলো আছে এগুলো হালকা করে বাঁকা হয়ে গেছে, মানে যদি বেশি বাঁকা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি অন দিয়ে দেখতে পারেন যে আপনার ছবিটা ও ক্যামেরা অটোমেটিক প্রসেসের মাধ্যমে ওটা সোজা করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা আমি অফ রাখি, আমার ব্যক্তিগত মানে প্রেফারেন্স। তো এটা আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন, আমার মানে ক্যামেরা কোনো ধরনের এডিটিং করা পছন্দ না। এরপর হচ্ছে আপনার ফোকাস মোড। তো ফোকাস মোডের ভিতরে ফোকাস মোড দুই ধরনের, একটা হচ্ছে এই যে ভিউ ফাইন্ডারে আর একটা হচ্ছে লাইভ ভিউ ডিসপ্লের। তো ভিউ ফাইন্ডারে ফোকাস মোড, এখানে যে 4টা অপশান আছে, AFA অটো সার্ভো AF, AFS সিঙ্গেল সার্ভো AF, AFC কন্টিনিউয়াস সার্ভো AF, আর হচ্ছে একটা MF ম্যানুয়াল ফোকাস। তো আমি হচ্ছে সিঙ্গেল সার্ভোটা বেশি ব্যবহার করি, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল, আপনার হাফ ক্লিক করলে ফোকাস করে, ফুল ক্লিক ছবি তুলে। আর লাইভ ভিউতে হচ্ছে আপনার এখানে আপনি সিঙ্গেল সার্ভো দেবেন একদম প্রিসাইজ কন্ট্রোলের জন্যে, আর যদি আপনি মানে ক্যামেরায় চান যে অটো ফোকাস করে তাহলে আপনি ফুল টাইম সার্ভো দিবেন। আমি সিঙ্গেল সার্ভোটা দিয়েই তুলি, মানে আমার যেখানে প্রয়োজন সেখানে আমি একবার ফোকাস করে ওইভাবে ফোকাস ধরে রাখি ক্যামেরা অটোমেটিক কোনো কিছু করতে চায় না। আর এরপরে হচ্ছে আপনার এরিয়া মোড। এরিয়া মোডে হচ্ছে আপনার কতটুকু এরিয়া জুড়ে অটো ফোকাস কাজ করবে। তো এটা হচ্ছে আপনার ভিউ ফাইন্ডারে আছে 4টা অপশান, সিঙ্গেল পয়েন্ট AF, ডাইনামিক AF, 3D ট্র্যাকিং, আর হচ্ছে অটো এরিয়া AF। আর লাইভ ভিউতে আছে হচ্ছে আপনার 4টা অপশান, ফেস প্রায়োরিটি AF, ওয়াইড এরিয়া AF, নর্মাল এরিয়া AF, সাবজেক্ট ট্র্যাকিং AF, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে বিল্ট ইন AF অ্যাসিস্ট ইলুমিনেটর। তো এটা হচ্ছে আপনার যদি ক্যামেরা এমন কোনো অন্ধকার জায়গায় থাকে যেখানে আলো কম আছে, ক্যামেরার ফোকাস করতে কষ্ট হচ্ছে, কন্ট্রাস্ট কম আছে আপনার ছবির, তো সেই ক্ষেত্রে আপনার ক্যামেরা অটোমেটিক একটা লাইট নিজে সাপ্লাই দিয়ে ফোকাস করার চেষ্টা করে। এটা হচ্ছে দেখেন এই যে ক্যামেরার সামনের দিকে এই যে এইখানে আছে, এই দেখেন সামনের দিক থেকে এই অংশটায় আছে, এই যে এটা। তো ওর ভিতরে দেখেন ওই যে একটা লাইট বাল্বের মতো এবং ওর চারপাশে ছোট্ট একটা পায়রার মতো আছে। তো এটা কিন্তু আপনার যখন আলো কম থাকে, ঠিক আছে, তখন ওটা জ্বলে। দেখেন আমি আপনাকে দেখাই বিষয়টা। ধরেন ওই যে আপনার খাটের ড্রয়ারের ভিতরে যে অন্ধকার অংশটা, তো ওইখানে কিন্তু ফোকাস করতে গেলে ক্যামেরার কষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টা একটু দেখেন, ওইখানে আপনার আলো কম আছে, তো ওইখানে যখন আমি ফোকাস করার চেষ্টা করব তখন ক্যামেরা এই লাইটটা অটোমেটিক অন করবে, অন করলে ওই লাইটের বেজে ওই লাইটের উপর ভিত্তি করে ক্যামেরা ফোকাস করবে। এই দেখেন, ওই দেখেন, দেখতে পাচ্ছেন তো ওই যে একটা হালকা লাইটের ঝলকানি দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এই যে এইখান থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এই যখন আমি ওই অন্ধকারের জায়গাটায় ফোকাস করার চেষ্টা করব তখন কিন্তু ক্যামেরা ওই যে নিজে থেকে লাইট সাপ্লাই দিয়ে তারপরে ওইখানটা মানে যেখানে দেখতে পাচ্ছেন ওইখানে দেখে ফোকাস করে। তো এটা হচ্ছে আপনার বিল্ট ইন AF অ্যাসিস্ট ইলুমিনেটর। তো এটা অন রাখবেন, কারণ অনেক সময় আমরা আপনার ধরেন যে এমন কিছু জায়গায় ছবি তুলি যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো নাই বা যেখানে ক্যামেরা ফোকাস করতে অসুবিধা হয়, ঠিক আছে, সন্ধ্যার দিকে বা আপনার ভোরের দিকে বা রুমের ভিতরে এমন কোনো জায়গায় যেখানে আলো কম আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই বিল্ট ইন AF অ্যাসিস্ট ইলুমিনেটর এটা অন রাখলে ক্যামেরা নিজে থেকে এই লাইট অন করে আপনার ফোকাস করে নিবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার ফোকাসটা অ্যাকিউরেট আসবে, ভুল আসবে না। আর আলো কম থাকলে কিন্তু ফোকাস ভুল আসতে পারে। তো এরপরে হচ্ছে আপনার মিটারিং মোড।
মিটারিং মোডের ভিতরে 3টা আছে, ম্যাট্রিক্স মিটারিং, সেন্টার ওয়েটেড মিটারিং আর স্পট মিটারিং। এই মিটারিং মোডের জন্য আলাদা ভিডিও বানানো আছে, আপনারা না বুঝলে ওটা দেখে নিন। এরপরে হচ্ছে আপনার ফ্ল্যাশ কন্ট্রোল, ঠিক আছে। তো এটা হচ্ছে TTL, এটা অটোমেটিক, আর একটা আছে ম্যানুয়াল। যদি আপনি ফ্ল্যাশ ইউজ করেন এগুলো আপনার প্রয়োজন হবে। আর আপনার হচ্ছে এরপরে হচ্ছে অপটিক্যাল ভিআর। তো অপটিক্যাল ভিআরটা হচ্ছে আপনার এই লেন্সের ভিতরে ভাইব্রেশন রিডাকশান থাকে। দেখেন ক্যামেরায় ভিআর থাকে, লেখা থাকে ভিআর, তো ভাইব্রেশন রিডাকশান। তো ভাইব্রেশন রিডাকশানটা কি? এটা হচ্ছে এই যে আমরা মনে করেন হাতে ধরে আছি ক্যামেরা, এই যে ক্যামেরা নড়তেছে, এই নড়া অবস্থায় ছবি তুললে তো ছবিটা ঝাপসা আসবে। তো এই কারণে আর কি ভাইব্রেশন রিডাকশান সিস্টেম তৈরি করা থাকে। তো এটা আর কি আপনার ক্যামেরা হালকা নড়লেও ছবিটা স্থির আসে। এই জিনিসটা আমি আপনাকে দেখাই। এই লেন্সের ভিতরে মাঝের দিকে একটা এলিমেন্ট থাকে যেটা আপনার ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে ভাসানো থাকে। মানে যখন আর কি ভাইব্রেশন রিডাকশানটা অন থাকে তখন ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে এটা ভেসে থাকে। তো ওটা আপনার ক্যামেরা নড়লেও ওই লেন্সের এলিমেন্টটা কিন্তু জায়গায় থাকে, ওটা নড়ে না। বা ক্যামেরা মনে করেন ডান দিকে নড়ছে, ওটা হালকা বাম দিকে এসে ওটা কাউন্টারঅ্যাক্ট করে। এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন, দাঁড়ান আমার এই হুডটা খোলা লাগবে। তো এই দেখেন, এই যে ক্যামেরার ভিতরে মাঝখানের ওই যে এলিমেন্টটা, ঠিক আছে, যে চারিদিকে একটা এই যে গ্রে কালারের যে একটা গোল আছে ডিস্কের মতো, তার মাঝের যে এলিমেন্টটা দেখেন, ওই এলিমেন্টটা কিন্তু এই যে এখন ক্যামেরা নড়াইলে সাথে সাথে নড়তেছে, ঠিক আছে, মানে একদম ফিক্সড আছে। কিন্তু যখন আমি এই যে শাটার বাটনটা হাফ প্রেস করব তখন দেখেন ভাইব্রেশন রিডাকশানটা অন হবে, তখন দেখবেন ওইটা মানে স্বতন্ত্রভাবে নড়ে আলাদা। এই দেখেন, এখন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা একদিকে নড়লে ওটা আর একদিকে নড়তেছে। এই যে আমার ক্যামেরা ডাইনে গেলে ওটা বামে যাচ্ছে, আর ক্যামেরা নিচে গেলে ওটা উপরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। ওই যে আপনার ওই এলিমেন্টটা কিন্তু ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে ভাসানো আছে। এখন আমার ক্যামেরা যদি ভাইব্রেশন করে তাহলে ওইটা কিন্তু ক্যামেরার সাথে ভাইব্রেশন করে না, ওটা কিন্তু ওর আগের জায়গায় থাকে। তো এইভাবে আর কি ও ভাইব্রেশনটা রিডাকশন করে। এটা হচ্ছে অপটিক্যাল ভিআর, ঠিক আছে। এটা কিন্তু সব লেন্সে থাকে না। তো আপনারা লেন্স কেনার সময় আর কি দেখে নেবেন যে ভিআরটা আছে কিনা। এটা কিন্তু একটা অনেক সুবিধাজনক ফিচার, এটা ভিডিও তোলার সময় বেশি কাজে লাগে, ভিডিওটা স্টেবল আসে। তো এই দেখেন, যখন আমি এই যে হাত ছেড়ে দিলাম, আমার শাটার বাটন ছেড়ে দিলাম, এখন কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে, মানে অপটিক্যাল ভিআর কাজ করাটা বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু ক্যামেরার সাথে সাথে ও নড়তেছে। আবার দেখেন যখন চাপ দিয়ে ধরবো, এখন কিন্তু এই যে ও কিন্তু অপটিক্যাল ভিআর চালু আছে। এই দেখেন ভিতরের ওই এলিমেন্টটা কিন্তু স্বতন্ত্রভাবে এদিক ওদিক নড়ে কাউন্টার অ্যাক্ট করতেছে, মানে আপনার ক্যামেরা যেদিকে যাচ্ছে ও তার উল্টা দিকে যে আপনার ভাইব্রেশন রিডাকশান করতেছে, ঠিক আছে। দেখেন যে ফাঁকা হয়ে যায়, আবার এদিকে সরে ওদিকে সরে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ভাইব্রেশন রিডাকশান। তো এটা হচ্ছে অপটিক্যাল ভিআর, এটা অন রাখবেন, ঠিক আছে। আর মুভি সেটিংসের ভিতরে যে আপনার মুভির ফ্রেম রেট, ঠিক আছে, আপনার কত ফ্রেমে আপনি ছবি তুলতে যাচ্ছেন, রেজুলেশন, এগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে 1920x1080 60p, 60 ফ্রেমে, 50 ফ্রেমে, 30 ফ্রেমে, 25 ফ্রেমে, 24 ফ্রেমে, অথবা 720p, ঠিক আছে, 60 ফ্রেমে। এগুলো অনেকগুলো ফ্রেম আছে, এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। মুভি কোয়ালিটি এটা হাইতে রাখবেন, হাইতেই রাখলে ভালো হবে। মাইক্রোফোন, উইন্ড নয়েজ রিডাকশন, উইন্ড নয়েজ যদি থাকে আপনার, এটা আপনি অন করতে পারেন, উইন্ড নয়েজটা একটু কম রেকর্ড করবে। তারপর ম্যানুয়াল মুভি সেটিংস, এটা অফ রাখাই ভালো। তো এই পর্যন্তই আর কি শুটিং মেনুর ভিতরে এই যে সবগুলো সেটিংসই আমি আপনাকে দেখাই দিলাম। এরপরে হচ্ছে সেট আপ মেনু। তো এটা আর কি ক্যামেরা সেট আপ, এটা শুটিংয়ের জন্য না, ছবির জন্য না। তো এটা হচ্ছে আপনার এই যে মেমোরি কার্ড ফরম্যাটের জন্য, এখান থেকে যে আপনি মেমোরি কার্ড ফরম্যাট করতে পারেন। ডেট স্ট্যাম্প, তো যদি আপনি ছবির সাথে ডেট স্ট্যাম্প দিতে চান, যে অনেকে এই যে ছবির সাথে কোন তারিখে কয়টা ছবি তুলছে এটা লাগায় রাখে, তো সেটা যদি আপনি চান তাহলে তুলতে পারেন। তবে এই জিনিসটা কিন্তু না দেওয়াই সব থেকে বেস্ট, কারণ আপনি একটা ছবির উপরে তারিখ বা লিখে রাখলেন, তাহলে তো ওই ছবিটা নষ্ট হয়ে গেল। এরপরে যদি আপনি ওই ছবিটা ক্লিন চান তখন কিন্তু ওইটা এডিট করা লাগবে, এডিট করলে ওই জায়গাটা বাজে দেখাবে। তো এটা কখনো অন না করাই বেটার।
ডেট স্ট্যাম্প এটা অফ রাখবেন। টাইম জোন এগুলো হচ্ছে আপনার টাইম ডেট সিলেক্ট করবেন। এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এই ক্যামেরা ইংরেজি বাদে অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, এই যে চায়না, এই সেই। তারপরে মনিটর ব্রাইটনেস, এটা দিয়ে আপনি মনিটরে কতটুকু ব্রাইটনেস লাগবে সেটা সিলেক্ট করে রাখতে পারেন। আমি -1 দিয়ে রাখি, কারণ 0তে আপনার বেশি ব্রাইট লাগে। আবার 0-র উপরেও যাওয়া যায়, +1 2, তাহলে একদম মনিটর জ্বলে যায়। তো -1 দিয়ে রাখি, এটা আপনার পছন্দ মতো দিবেন। এরপর আছে ইনফরমেশন ডিসপ্লে ফরম্যাট। তো এর ভিতরে আপনার ইনফরমেশন ডিসপ্লের যে ফরম্যাটটা এটা আপনি সিলেক্ট করতে পারবেন, অটো সিন ইফেক্ট। আর এটা হচ্ছে PSAM। তো PSAM হচ্ছে আপনার প্রোগ্রাম, শাটার প্রায়োরিটি, অ্যাপারচার প্রায়োরিটি, ম্যানুয়াল। এই চারটা, এই যে প্রোগ্রাম, শাটার প্রায়োরিটি, অ্যাপারচার, ম্যানুয়াল। আর বাদ বাকিগুলো হচ্ছে যে অটো। ঠিক আছে, তো এই যে অটো সিনের ভিতরে আপনার অটো মুডে যখন থাকবে তখন আপনার কেমন আসবে ডিসপ্লে। তো এই যে আছে আপনার ক্লাসিকের কয়েকটা লুক আছে, তারপর এই যে আপনার গ্রাফিকের কয়েকটা আছে। ঠিক আছে, তো এই যে ক্লাসিক দেওয়া থাকলে আপনার এই ধরনের আসবে। ঠিক আছে, ক্লাসিক আসবে। আর আপনার PSM আমার যেহেতু অ্যাপারচার প্রায়োরিটিতে দেওয়া হচ্ছে সেহেতু এইভাবে এটা হচ্ছে PSM এ যাই সিলেক্ট করতে হবে। আর যদি আমি এই যে গ্রাফিকে দেই তাহলে দেখেন এই যে এটা কিন্তু এই যে গ্রাফিক এইভাবে আসবে। ঠিক আছে, এখানে আপনার মনে করেন যে এই যে শাটার স্পিডটা এইভাবে আসবে, অ্যাপারচারটা এইভাবে দেখাবে, অ্যাপারচার। ঠিক আছে, তারপরে আপনার এই যে ISO এইভাবে দেখাবে। তো এটা আর কি জাস্ট মানে একই ইনফরমেশন ভিন্নভাবে দেখায় সেই আর কি। তো এখানে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমার এটা ভালো সুবিধার মনে হয়, আমি এটা সিলেক্ট করে রাখছি। এরপর হচ্ছে অটো ইনফো ডিসপ্লে, এটা অফ রাখবেন। অটো ইনফো মানে আপনার ছবির ইনফো অটোমেটিক দেখাবে ছবির পরে, তো এটা আর কি অফ রাখাই ভালো। এরপর হচ্ছে অটো অফ টাইমার। ঠিক আছে, নর্মাল। তো এটা আপনার এই যে ডিসপ্লেটা মানে অটোমেটিক কতক্ষণ পরে অফ করে দিবে সেটা টাইমার। এটা হচ্ছে নর্মাল, কিছুক্ষণ পরে অফ করে দেয়, লংয়ে আরও বেশিক্ষণ পরে। তো এটা হচ্ছে আপনার একটা আছে সেলফ টাইমার। ঠিক আছে, সেলফ টাইমারের হচ্ছে ডিলে কতক্ষণ, যখন আপনি টাইমারে ছবি তুলবেন, যে আপনি ট্রাইপডে রেখে সামনে নিজের ছবি নিজে তুলবেন, তো তখন আপনি টাইমারে কয় সেকেন্ড পরে ছবিটা তুলবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এবং নাম্বার অফ শট মানে কয়টা ছবি নিবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। 2টা 3টা 4টা 5টা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার রিমোট অন ডিউরেশন। তো রিমোট যখন কানেক্টেড থাকবে তখন কতক্ষণ অন থাকবে ক্যামেরাটা, তো এটা হচ্ছে 1 মিনিটে দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে লক মিরর আপ ফর ক্লিনিং। তো এই ক্যামেরার এইখানে সামনে যে মিররটা আছে এটা জায়গায় রাখে ভিতরে পরিষ্কার করার জন্য। ইমেজ ডাস্ট অফ রেফারেন্স ফটো, তো আপনার ইমেজ সেন্সর যদি কোনো ডাস্ট আসে তো এটা আর কি রেফারেন্স ফটো তুললে ওইখানে দেখা যায় যে কোথায় আর কি ডাস্ট বা সমস্যা আছে। এরপর হচ্ছে ইমেজ কমেন্ট, এগুলো অফ। কপিরাইট ইনফরমেশন এগুলো অফ। তারপর হচ্ছে বিপ, তো ইসে আর কি ইমেজের তোলার সময় যে বিপটা দেয় সাউন্ড করে এটা অফ। এরপর হচ্ছে আপনার ফ্লিকার রিডাকশন 60 হার্টজ। তো ভিডিওর ভিতরে যে অনেক সময় দেখবেন যে কাঁপানো মানে কাঁপতেছে এরকম একটা ভাব আসে, তো ওটা আর কি রিডাকশান করে। তো এরপর হচ্ছে আপনার বাটনগুলো আপনার কীভাবে অ্যাসাইন করবেন, এই যে FN বাটন, তারপর অন্যান্য বাটন। এখানে FN বাটনে আপনার কী দেওয়া আছে দেখেন, ISO সেন্সিটিভিটি, AEL/AFL বাটন। তো এটা হচ্ছে এই যে এটা AEL/AFL বাটন, এটা দিয়ে ফোকাস লক করে। এই যেটাতে দেওয়া আছে এই যে অটো ফোকাস লক, মানে আমি একবার ফোকাস করে তারপরে এটা ধরে রাখলে এরপর আমি যত এটা চাপি না কেন আর ফোকাস করবে না, ফোকাস লক হয়ে যাবে। এরপরে হচ্ছে শাটার রিলিজ বাটন। শাটার রিলিজ বাটন এই যে এটাই কী কাজ করবে সেটা আপনি এখান থেকে করতে পারবেন, মানে শাটার রিলিজ বাটনে আপনার অটো ফোকাস লক করবে কি না, ঠিক আছে, সেটা অন অফ করা যায়। এফ অ্যাক্টিভেশন, ঠিক আছে, তো অটো ফোকাস অ্যাক্টিভেশন এটা অন রাখবেন। তারপর হচ্ছে রেঞ্জ ফাইন্ডার, তো আপনার দূরত্ব কতটুকু সাবজেক্টে এটা করতে পারে এটা দিয়ে। ম্যানুয়াল ফোকাস রিং ইন AF মোড অন। তো এই যে দেখেন ক্যামেরা কিন্তু একটা ম্যানুয়াল ফোকাস রিং আছে, তো যখন আপনার অটো ফোকাস মোডে আসে ছবি তুলতে দেন, তো সেই অটো ফোকাসের মোডে থাকা অবস্থায়ও কিন্তু ম্যানুয়াল ফোকাস রিং কাজ করবে যদি আপনি এটা অন রাখেন। ঠিক আছে, ধরেন আপনি অটো ফোকাস দিয়ে করছেন কিন্তু তারপর আপনি একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন হালকা একটু, তো সেক্ষেত্রে আপনি এটা হালকা ঘুরায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। মানে ম্যানুয়াল অটো ফোকাস থাকার পরেও আপনার ম্যানুয়াল ফোকাসটা কাজ করবে এখানে। তারপর হচ্ছে ফাইল নাম্বার ইন সিকোয়েন্স, মানে একদম ধারাবাহিকভাবে ফাইল নাম্বার করে দিয়ে যাবে, সেভ রাখবে স্টোরেজ ফোল্ডার। ফাইল নেমিং HDMI, তো এটা হচ্ছে আর কি এই যে এই পাশে পোর্ট আছে দেখেন কানেক্ট করা যায়, এটা HDMI দিয়ে টিভিতে কম্পিউটার কানেক্ট করা যায়। এবার এইখানে আপনার এই যে
মাইক্রো ইউএসবি কেবল আছে, এটা দিয়ে আপনি পিসিতে কানেক্ট করে আপনার ডেটা নিতে পারবেন, ছবি ভিডিও নিতে পারবেন। এরপরে আছে হচ্ছে লোকেশন ডেটা, এয়ারপ্লেন মোড অফ, কানেক্ট টু স্মার্ট ডিভাইস, এটা আপনার কোনো ডিভাইসে ফোনে বা কোনো কিছুতে কানেক্ট করার জন্য। সেন্ড টু স্মার্ট ডিভাইস, এটা হচ্ছে আপনার ফোনে বা কোনো কিছুতে ফাইল পাঠায়। ব্লুটুথ অফ, ব্লুটুথ ডোঙ্গেল পাওয়া যায়, এটা ওটা আলাদা কিনে লাগালে ব্লুটুথ কানেকশন হয় এতে। কনফার্মিটি মার্কিং প্লাস আর কি ওই আপনার কোম্পানির লোগো। স্লট এমটি রিলিজ লক, তো আপনার যদি এই যে ইয়াটা না থাকে, মানে মেমোরি কার্ডটা ভিতরে না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু শাটার রিলিজ করবে না, মানে ছবি তুলবে না, এই লকটা দেওয়া। তো এটা দিয়ে রাখবেন, লক দিয়ে রাখবেন। তাহলে যদি কখনও আপনি ধরেন কোনো কারণে মেমোরি কার্ড বের করছেন, পরে ঢুকাইতে মনে নাই, তো এই অবস্থায় আপনি ছবি তুললে ছবি উঠবে না। তো এটাই সেফ, কারণ যদি আপনার ছবি উঠতে থাকে কিন্তু সেভ না হয়, ঠিক আছে, তো পরবর্তীতে আপনি যাই দেখবেন যে আপনার ছবি তুলছেন অনেকগুলো, কিন্তু মেমোরি কার্ড নাই, এই কারণে একটাও সেভ হয় নাই, সব বাদ। তো এরপরে হচ্ছে রিসেট অল সেটিং, তো এটা দিলে সব সেটিং রিসেট হয়ে যাবে। আর এটা হচ্ছে ফার্মওয়্যার ভার্সন, এটা হচ্ছে ক্যামেরার ফার্মওয়্যার ভার্সন। তো এটা হচ্ছে আপনার সেটআপ মেনুর ভিতরে সব মেনুগুলো দেখাইলাম। এরপরে আছে হচ্ছে রিটাচ মেনু, তো এটা হচ্ছে আর কি এডিটিং। তো এটা হচ্ছে আপনার দেখেন এখানে আছে এনইএফ র প্রসেসিং, তো আপনি রতে ছবি তুলে এটা প্রসেস করতে পারেন, ট্রিম এটা কাটতে পারবেন, রিসাইজ করতে পারবেন, ডে লাইটিং, কুইক রিটাচ, রেড আই কারেকশন, স্ট্রেইটেন, ডিস্টরশন কন্ট্রোল, পার্সপেক্টিভ কন্ট্রোল, ফিশ আই, ফিল্টার ইফেক্ট, মনোক্রোম, ইমেজ ওভারলে, কালার আউটলাইন, ফটো ইলাস্ট্রেশন, কালার স্কেচ, মিনিয়েচার ইফেক্ট, সিলেক্টিভ কালার, পেইন্টিং, এডিট মুভি, ঠিক আছে। তো এগুলো আছে আপনার রিটাচ মেনুতে। আর এটা হচ্ছে রিসেন্ট সেটিংস, এগুলো আর কি আমি একটু আগে যেসব সেটিংস ঘুরে আসছি সেগুলোই। তো এই হচ্ছে আপনার ক্যামেরার সমস্ত সেটিংস, ঠিক আছে, যা যা আছে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু দেখাই দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই।